আপনারা শুনছেন হরর সাসপিসিয়াস পয়েন্ট। নাম জানা বা অজানা কিছু বিখ্যাত লেখকের গল্পের ডালি নিয়ে সাজানো আমাদের এই নিবেদন হরর সাসপিসিয়াস পয়েন্টে জানাই সকলকে স্বাগত। আজকের আমাদের নিবেদন কাল ভৈরবের রক্ষা কবচ। গল্প পাঠে ইন্দ্রের ভূমিকায় আমি অনিব্রত, মাধবদার ভূমিকায় শামীম ও ব্রজেশ্বর আচার্যের চরিত্রে সুদীপ্ত। তো শুরু হচ্ছে আজকের আমাদের গল্প মহাকালের রক্ষা কবচ। আমি তখন খুব ক্লান্ত, মাথার ভেতর টকটক আওয়াজ হচ্ছে। মনে হচ্ছিল যেন পাহাড়ের বাতাসও আজ আমার প্রতি রুষ্ট। দেওরাং এক ছোট্ট পাহাড়ি অঞ্চল, হিমালয়ের দক্ষিণ ঢালে অবস্থিত। পাহাড়, পাইন গাছ, মেঘ আর অস্পষ্ট কোনো গন্ধ, এ যেন এক রহস্যের রাজ্য। শহরের ধুলো ধোঁয়া থেকে পালিয়ে এখানে এসেছিলাম একটু শান্তি খুঁজতে। বেশ কিছুদিন ধরেই আমি অনুভব করছিলাম জীবনে কিছু একটা অদ্ভুত ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। বাবা মা নেই বহু বছর, বন্ধুরা সবাই নিজ নিজ জগতে ব্যস্ত। আমি ছিলাম একেবারে একা। সেই একাকিত্ব থেকেই বোধহয় এই ভ্রমণের পরিকল্পনা। দেওরাঙের বাসস্ট্যান্ডটা নামমাত্র একটা জায়গা। দুটো চায়ের দোকান, কিছু কাঠের ঘর আর পাথরের রাস্তা নেমে গেছে এক পাহাড়ি নদীর দিকে। সেই নদীর কলতান যেন অবিরত বলছিল, ইন্দ্র, এদিকে আয়। আমি তখন জানতাম না সেই ডাকে সাড়া দিয়ে আমি কোথায় পৌঁছে যাব। আমার থাকার জায়গা ছিল এক ছোট্ট হোমস্টে, নাম নীল পাহাড়ের ছায়া। চালাচ্ছিলেন এক বৃদ্ধ কেয়ারটেকার, নাম মাধবদা। চোখে ঘন কালো চশমা, গলায় লাল গামছা আর মুখে সবসময় অদ্ভুত শান্ত এক হাসি। আমি যখন পৌঁছলাম তখন সন্ধে নেমে গেছে। আকাশে তখন লালচে আভা, পাহাড়ের মাথায় কালো ছায়া আর কুয়াশা ধীরে ধীরে নেমে আসছে। হোমস্টের সামনে একটা পুরনো ঘণ্টা ঝুলেছিল, তাতে হাত দিলেই একটা ভারী ধাতব আওয়াজ প্রতিধ্বনিত হতো সারা পাহাড় জুড়ে। রাতে খাবারের সময় মাধবদা হঠাৎ জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসেছো তুমি? আমি বললাম, সেই কলকাতা থেকে এসেছি দাদা, একটু শান্তি খুঁজতে। তিনি একবার তাকিয়ে রইলেন আমার মুখের দিকে, তারপর শান্ত গলায় বললেন, দেওরাং শান্ত, কিন্তু সব শান্তি তো আর সবার জন্যে না। আমি হেসে ফেললাম। ভেবেছিলাম হয়তো বৃদ্ধের পাহাড়ি কুসংস্কার, কিন্তু তার চোখে তখন এমন এক দৃষ্টি ছিল যা মনে হয় কোনো অদেখা অন্ধকারকে চিনে ফেলে। পরদিন সকালটা ছিল দারুণ। সূর্যের আলো পাইন গাছের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছে, আর দূরে পাহাড়ের মাথায় বরফের রেখা ঝলমল করছে। আমি বেরোলাম ঘুরতে। একজন স্থানীয় গাইড নিতে বলেছিল মাধবদা, কিন্তু আমি বললাম একাই যাব। ভেবেছিলাম একটু অ্যাডভেঞ্চার হবে, কিন্তু জানতাম না সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হতে চলেছে। জঙ্গলের ভেতর ঢুকতেই একটা অদ্ভুত নীরবতা আমাকে ঘিরে ফেলল। পাখির ডাক নেই, বাতাসও যেন স্তব্ধ সেখানে। মাঝে মাঝে শুধু শুকনো পাতার মচমচ শব্দ। আমার ক্যামেরা আর ব্যাকপ্যাক কাঁধে নিয়ে হাঁটছিলাম আমি, কখনো ওপরে আবার কখনো নিচে। ঘন্টা দুয়েক পর বুঝলাম আমি পথ হারিয়েছি। মোবাইলের সিগন্যালও নেই, কম্পাসও ঠিক মতন কাজ করছে না। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। একটা ভয় চাপা অনুভূতি বুকের মধ্যে হঠাৎ জেগে উঠল। ঠিক তখনই দূরে কিছু দেখলাম। গাছের ফাঁক দিয়ে একটা ভাঙা মন্দিরের চূড়া।
আমি এগিয়ে গেলাম। মন্দিরটা অনেক পুরানো, পাথরের দেওয়ালে শ্যাওলা জমেছে, চারপাশে জঙ্গল ঢেকে গেছে গুল্মতে। মন্দিরের দরজাটা আধ খোলা। ভেতরে ঢুকতেই একটা তীব্র চন্দনের গন্ধ নাকে এলো, কিন্তু সেই গন্ধে একটা পচা ধোঁয়া মেশানো গন্ধ মিশে আছে, যেন বহু বছর ধরে কেউ কিছু জ্বালিয়ে রেখেছে সেখানে। মন্দিরের ভেতরটা আধো অন্ধকার। দেওয়ালে খোদাই করা আছে শিব, কালী আর এক বিশাল কালো দেবতার প্রতিমূর্তি, যার মুখে এক ভয়ানক হাসি। দরজার ওপরে লেখা মহাকাল মন্দির। মহাকাল হলেন সময়ের প্রভু। শুনেছি তার কাছে নাকি সময় থেমে যায়, আর তিনি যাকে ডাকেন তার ভাগ্য ফেরাতে কেউ বাধা দিতে পারে না। আমি ধীরে ধীরে ভেতরে এগোলাম। একটা ছোট্ট পাথরের পিঁড়ির ওপর রাখা ছিল একটা তামার কবচ, অদ্ভুত সুন্দর খোদাই করা, মাঝে এক শিবলিঙ্গ আকৃতি আর চারিদিকে মন্ত্রলিপি লেখা। দেখে মনে হলো এটি অনেক প্রাচীন কোনো কবচ। আমি যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। ওটা ছোঁয়ার আগেই বাতাস যেন হঠাৎই ভারী হয়ে উঠল। একটা কাঁপুনি আমার শরীর বেয়ে নামল, আর ঠিক তখনই পেছন থেকে এক কণ্ঠস্বর গর্জে উঠল, ওটা স্পর্শ করিস না। আমি চমকে পেছনে তাকালাম। দেখলাম এক অত্যন্ত বৃদ্ধ লোক দাঁড়িয়ে, যার প্রায় বুক ছুঁই ছুঁই, আর চোখে যার আগুনের মতন দীপ্তি, গায়ে ছেঁড়া গেরুয়া কাপড় আর হাতে ত্রিশূলের মতন একটা লাঠি। আমি কাঁপা গলায় বললাম, আপনি কে? তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন, বললেন, এই কবচ গ্রামের রক্ষা কবচ। বহু বছর আগে এখানে রক্তর স্রোত বয়ে গিয়েছিল। সেই রক্ত থেমেছিল এই কবচের শক্তিতে। এটা সরাবি না ছেলে। যদি সরাস, অশুভ শক্তি ফিরে আসবে। আমি কিছু বলার আগে হঠাৎই দেখি লোকটা নেই। এক নিমেষে উধাও। চারপাশে শুধুই বাতাসের শোঁ আওয়াজ। আমার বুকের ভেতর কেমন যেন গরম শ্বাস জমে উঠল। মনে হচ্ছিল এখনই পালিয়ে যাওয়া উচিত। কিন্তু সেই কবচটা, ওটার মধ্যে এমন এক আকর্ষণ ছিল যেন ওটাই আমায় ডাকছে। আমি হাত বাড়িয়ে কবচটা তুলে নিলাম। অদ্ভুত অদ্ভুত এক ঠান্ডা স্পর্শ। আর সেই মুহূর্তে মনে হলো কেউ যেন আমার কানে ফিস ফিস করে বলল, সময় শুরু হলো। সেদিনই রাতে ঝড় এলো। আমি কোনো মতে হোমস্টেতে ফিরে এলাম, ভিজে একদম একাকার। মাধবদা উদ্বিগ্ন হয়ে দরজা খুলে দিলেন। কোথায় গেলে তুমি? সন্ধ্যার পর পাহাড়ে যাওয়া মানা এখানে। আমি কিছু না বলেই ঘরে ঢুকে পড়লাম। বুকে কবচটা ঝুলছে। মনে হচ্ছিল শরীরের ভেতর দিয়ে কাঁটা বয়ে যাচ্ছে। আমার ঘুম এলো না সারা রাত। রাত 12টার দিকে হঠাৎ শুনলাম ঘন্টা বাজছে, সেই মন্দিরের ঘন্টার মতো। কিন্তু আমি তো জানি মন্দিরটা তো জঙ্গলের অনেক ভেতরে। এখন ওটা থেকে শোনা সম্ভব নয় ঘন্টার আওয়াজ। তবুও যেন আওয়াজটা স্পষ্ট। জানলার বাইরে তাকিয়ে দেখি মাধবদা উঠোনে দাঁড়িয়ে আছেন, চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছেন কিছু মন্ত্রের মতন। বাতাস থেমে গেছে, চাঁদ কালো মেঘে ঢাকা, আর আমার বুকের কবচটা নিজে থেকেই হালকা গরম হতে শুরু করেছে। পরদিন সকালে মাধবদার মুখের দিকে তাকাতেই বুঝলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। তিনি চুপচাপ বসে আছেন, মুখে তার আতঙ্কের ভাব স্পষ্ট। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মাধবদা? মানে রাতে ঝড়ে না পাশের গ্রামে বজ্রপাতে দুজন মারা গেছে। তার মধ্যে একজন
পুরনো মহাকাল মন্দিরের সেবক। আমার বুক কেঁপে উঠল। আমি তো সেদিনই গিয়েছিলাম সেখানে। আমি কি কিছু ভুল করেছিলাম? সেদিন থেকেই আমার জীবনে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। কখনো রাত্রিবেলা দরজা নিজে থেকেই খুলে যেত, কখনো আয়নায় আমার প্রতিফলন একটু দেরিতে নড়াচড়া করত, আর ঘুমোলে একই স্বপ্ন, এক বিশাল অন্ধকার মুখ যার কণ্ঠে গর্জন, ফেরত দে। আমি জানতাম না কার কাছে যাব। শুধু মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর ছায়া আমার চারপাশে ঘুরছে। একদিন সাহস করে মাধবদাকে সব বললাম। তিনি অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, তোর ওপর এখন মহাকালের ছায়া নেমেছে। তুই যা করেছিস তা বড় ভুল করেছিস, কিন্তু কিন্তু এখনো সময় আছে। তোকে একজনের কাছে যেতে হবে, ব্রজেশ্বর আচার্য। সবাই ওকে ব্রজবাবু বলে ডাকে। ওই একমাত্র মানুষ যিনি মহাকালের আশীর্বাদ ও ক্রোধ দুটোকেই চিনে ফেলতে পারেন। কোথায় পাবো ওনাকে? পাহাড়ের ওপারে নদীর ধারে এক গুহায় তিনি থাকেন। তবে তবে সাবধান, ওখানে গেলে সব সত্যি শুনতে হবে, আর হয়তো ফিরে আসার নিশ্চয়তা নেই। সেদিন রাতে আবার সেই আওয়াজ, বাতাসে মন্ত্রের মতন গুঞ্জন, আর কবচটা এতটাই গরম হয়ে উঠল যে বুক পুড়ে যাওয়ার উপক্রম। আমি আয়নায় তাকাতেই দেখি পেছনে সেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে, যিনি মন্দিরে আমাকে সাবধান করেছিলেন। কিন্তু এবার তাঁর মুখে কোনো সতর্কতা নেই, শুধু ফাঁকা দৃষ্টি আর ঠোঁটে এক অদ্ভুত হাসি। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকিয়ে দেখি আয়নাটা ফেটে গেছে, আর ফাটলের মধ্যে এক লালচে আলো কাঁপছে। রাতের পর রাত আমি আর ঘুমোতে পারছিলাম না। গ্রামের লোকেরা বলছে দেওরাঙের আশেপাশে অদ্ভুত সব শব্দ হচ্ছে, গরু হারাচ্ছে, গাছের পাতা সব শুকিয়ে যাচ্ছে। সবাই ভয় পেয়েছে। আমি বুঝতে পারছিলাম এত সব কিছুর উৎস আমি নিজে। শেষমেশ ঠিক করলাম আমি যাব ব্রজবাবুর কাছে। এই অশুভ শক্তির কোনো না কোনো সমাধান করতেই হবে। তখনও জানতাম না এই যাত্রায় আমার জীবনকে নিয়ে যাবে এমন এক অন্ধকারের গভীরে, যেখান থেকে ফিরলেও আমি আর আগের ইন্দ্র থাকব না। আমি ঠিক করেছিলাম যাই হোক আমাকে ব্রজেশ্বর আচার্যের সঙ্গে দেখা করতেই হবে। গত 3 দিন ধরে আমার জীবনের একটা মুহূর্ত শান্তিতে কাটছে না। মাথার ভেতর সব সময় একটা কণ্ঠস্বর বাজছে, আর যেটা বলছে, ফেরত দে, ফেরত দে। রাতে জানলা খুলে হাওয়া এলে মনে হয় কেউ পেছন থেকে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে আমার ঘাড়ে। সেই সকালেই মাধবদা আমার জন্য পথ দেখিয়ে দিলেন। বললেন, পাহাড়ের ওপারে নেমে একটা নদী পড়বে, রাতি নদী। ওটার ধারে এক গুহা আছে, ওখানেই থাকেন ব্রজবাবু। তুমি ওকে প্রণাম করবে, আর যা যা বলবে সত্যি বলবে। আমি ব্যাগে কিছু জল আর টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। দেওরাঙের পাহাড়ি পথ অদ্ভুত। কখনো সূর্য ওঠে, আবার হঠাৎ কুয়াশা ঢেকে যায়। বনের ভেতর একেবারে শীতল একটা গন্ধ, যেন সময় থেমে গেছে। প্রায় 1 ঘন্টা পর নদীর শব্দ শুনতে পেলাম। জল বয়ে চলছে নরম গুঞ্জনে, যেন কোনো প্রাচীন মন্ত্র পাঠ হচ্ছে। সেই নদীর ধারে সত্যিই একটা গুহা দেখা গেল। বাইরে অদ্ভুত চিহ্ন আঁকা,
লাল আর কালো রঙে লেখা কিছু সংস্কৃত শ্লোক, যা আমি বুঝতে পারিনি। গুহার মুখের বাতাস ঠান্ডা, কিন্তু ভেতর থেকে উষ্ণ একটা ধোঁয়ার গন্ধ আসছে, যেন কোনো ধূপ বা যজ্ঞ চলছে। আমি সাহস করে ঢুকে পড়লাম। ভেতরে প্রবেশ করতে চোখে পড়ল এক বৃদ্ধ, সাদা দাড়ি, লম্বা কপাল, কপালে ভস্মের রেখা, চোখ দুটো যেন কোনো মানুষের নয়, গভীর, নিঃশব্দ, অথচ সব বুঝে ফেলছে। তিনি বসেছিলেন একটা পাথরের আসনে, সামনে ধোঁয়া ওঠা আগুনের কুণ্ড। আমার পা কাঁপছিল। আমি ধীরে বললাম, আপনি কি তাহলে ব্রজেশ্বর আচার্য? বৃদ্ধ লোকটা মাথা তুললেন, বললেন, হ্যাঁ, আমি ব্রজেশ্বর। তুমি তো ইন্দ্র, তাই না? আমি হতভম্ব। আপনি জানলেন কি করে? তিনি হালকা হাসলেন। যার উপর মহাকালের ছায়া পড়ে তাকে না জেনে থাকা যায় না ইন্দ্র। আমার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। আমি বসে পড়লাম তাঁর সামনে আর সব কিছু খুলে বললাম। মন্দিরে হারিয়ে যাওয়া, কবচ দেখা, বৃদ্ধের সতর্কবাণী, কবচ নেওয়া, রাতে আওয়াজ, আয়নার ফাটল, সব কিছু। সব শুনে ব্রজবাবু অনেকক্ষণ চুপ রইলেন। আগুনের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু বললেন। তারপর ধীরে ধীরে চোখ খুলে বললেন, ওই কবচটি ছিল মহাকালের রক্ষা কবচ। এই গ্রাম, এই পাহাড়, এই বনের প্রতিটি প্রাণ তার ছায়ায় সুরক্ষিত ছিল। তুমি যখন ওটাকে সরালে, সেই রক্ষা কবচের শক্তি ভেঙে গেল। অশুভ ছায়ারা ফিরে এসেছে ইন্দ্র। আমি কাঁপা গলায় বললাম, কিন্তু ঠাকুর, আমি তো জানতাম না। অজ্ঞানতার শক্তি কখনো কম হয় না ইন্দ্র। তুমি যেদিন ওটাকে ছুঁয়েছিলে, সেদিন থেকেই তোমার শরীরে এক কালো শক্তি প্রবেশ করেছে। তুমি কি কখনো অনুভব করেছ তোমার ছায়া ঠিক তোমার মতো নড়ছে না? আমার বুক ধক করে উঠল। ঠিক তাই তো। গতকালই আমি দেখেছিলাম আয়নায় আমার প্রতিফলন দেরিতে নড়ছে। তিনি আরো বললেন, এখনো সময় আছে। তোমাকে আবার ফিরতে হবে সেই জায়গায় যেখানে তুমি কবচটি পেয়েছিলে, কিন্তু একা নয়, আমিও যাব তোমার সঙ্গে। ব্রজবাবুর গুহার ভেতর তখন গভীর নীরবতা। দেয়ালের পাশে সাজানো ছিল বহু পুরনো পুঁথি, হাড়ের মালা আর অদ্ভুত সব প্রতিমূর্তি। আমি তাকিয়ে দেখলাম একটাই লেখা আছে কাল তত্ত্ব। মনে হচ্ছিল এই মানুষটা শুধুমাত্র তান্ত্রিক না, সময়ের সব ভাষা জানেন তিনি। আমি জিজ্ঞেস করলাম, আপনি বলেছিলেন অশুভ ছায়া ফিরে এসেছে, কিন্তু কি ধরনের ছায়া ওটা? তখন ব্রজবাবু বললেন, অনেক বছর আগে এই পাহাড়ের নিচে এক ভয়ানক যজ্ঞ হয়েছিল। এক তান্ত্রিক, যার নাম ছিল কর্ণেশ্বর, তিনি মহাকালকে সন্তুষ্ট করতে গিয়ে বিপরীত মন্ত্র উচ্চারণ করেছিলেন। ফলে যজ্ঞ ব্যর্থ হয়, আর সেই ব্যর্থ যজ্ঞ থেকেই জন্ম নেয় এই অশুভ ছায়ারা। এক ধরনের শক্তি যা ভয়, মৃত্যু আর হতাশা থেকে তাদের খাদ্য সংগ্রহ করে। আমি নিজেই তখন এই রক্ষা কবচ সৃষ্টি করেছিলাম মহাকালের অনুগ্রহে, যাতে সেই শক্তিগুলো এই উপত্যকায় আর কোনোদিনও ফিরে না আসে। আমি হতবাক। তাহলে আপনি সেই তান্ত্রিক যিনি রক্ষা কবচ সৃষ্টি করেছিলেন? হ্যাঁ, আমি। কিন্তু এখন আমার বয়স হয়েছে। তোমার হাতেই হয়তো শেষ কাজটা লেখা আছে ইন্দ্র। বাইরে তখন বিকেল নেমেছে। গুহার মুখে অদ্ভুত সোনালি আলো, কিন্তু বাতাস ঠান্ডা হয়ে গেছে। ব্রজবাবু হঠাৎ উঠে দাঁড়িয়ে একটা পাথরের বাক্স খুললেন। সেখান থেকে বের করলেন একটা মাটির প্রদীপ আর একটা রক্তরঙা কাপড়। তিনি বললেন, আজ রাতটা এখানেই থাকো, কাল সকালে যাত্রা শুরু করব। রাত নামল গুহায়। ব্রজবাবু প্রদীপ জেলে মন্ত্র পড়তে লাগলেন, আর আমি বসে শুনছিলাম তার কণ্ঠস্বর, যেন পাহাড়ের ভেতর কোনো প্রতিধ্বনি।
আগুনের আলোয় তার মুখের ছায়াগুলো কেমন বিকৃত হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তার পেছনে কেউ যেন বসে আছে। হঠাৎ বাইরে থেকে বাতাসের সঙ্গে এক হাহাকার ভেসে এলো। কেউ যেন চিৎকার করে উঠল নদীর ওপার থেকে, ইন্দ্র, ইন্দ্র, ফেরত দে, ফেরত দে। আমি আঁতকে উঠলাম। ব্রজবাবু তৎক্ষণাৎ চোখ বন্ধ করে উচ্চারণ করতে লাগলেন, ওম মহাকালায় নমঃ, ওম শম শম শম। বাতাস থেমে গেল। তিনি চোখ খুললেন। ওরা তোর নাম জানে এখন ইন্দ্র, তুই আর ফিরতে পারবি না। যদি ওদের আহ্বান শুনিস, আগামীকালই সব শেষ করতে হবে। রাত গভীর। আমি শুয়ে আছি গুহার এক কোণে। ঘুম আসছে না, শুধু আগুনের মৃদু কটমট শব্দ পাচ্ছি। হঠাৎ চোখ খুলে দেখি গুহার দেওয়ালে একটা ছায়া নড়ছে। ব্রজবাবু তো ঘুমোচ্ছেন। তাহলে তাহলে এই ছায়া কার? ছায়াটি ধীরে ধীরে বড় হতে লাগলো। একটা লম্বা মুখ, গহ্বরের মতন চোখ, আর ঠোঁট নেড়ে বলল, তুই নিলি আমার সময়, এখন আমি নেব তোর সময়। আমি চিৎকার করে উঠলাম। ব্রজবাবু দৌড়ে এসে আমার কপালে জল ছিটিয়ে দিলেন। বললেন, তোর শরীরে ওরা ঢুকতে চাইছে, ধ্যান কর ইন্দ্র, ধ্যান কর। আমি কোনোভাবে স্থির হলাম। ব্রজবাবু একটা লাল ধোঁয়া ছড়ানো গুঁড়ো আগুনে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেই ছায়াটি মিলিয়ে গেল। এখন বুঝছিস তো কেন বলেছিলাম কবচ ফেরত দিতে হবে? তিনি বললেন ভারী গলায়, মহাকাল রুষ্ট হয়েছে ইন্দ্র। ওর রক্ষা কবচ যদি নিজের জায়গায় ফেরত না যায়, তাহলে পুরো উপত্যকাটায় হয়তো ধ্বংস হয়ে যাবে। আমি নির্বাক। মাথা নিচু করে বললাম, আমি আমি সব করব ঠাকুর, আপনি যা বলবেন আমি সব করতে রাজি। ব্রজবাবু হালকা মাথা নাড়লেন। কাল অমাবস্যা, সেই রাতেই মহাকালের যজ্ঞ সম্পন্ন করতে হবে। কিন্তু মনে রাখিস, যজ্ঞের ফল পেতে হলে আহুতি দিতে হবে তোর সবচেয়ে প্রিয় জিনিস। আমি চুপ। আমার জীবনে কেউ নেই, কিচ্ছু নেই, তাহলে আমার সবচেয়ে প্রিয় জিনিস কি? এই প্রশ্নটা বুকের মধ্যে পাথরের মতন বসে রইল। ভোর হওয়ার আগে গুহার বাইরে গিয়েছিলাম একটু বাতাস নিতে। চাঁদ নেই, কুয়াশা ঘন, নদীর জল যেন লালচে আভা ছড়াচ্ছে। আর দূরের পাহাড়ের চূড়ায় দেখলাম একটা ম্লান আলো জ্বলছে, ঠিক সেই মহাকাল মন্দিরের দিকেই। মনে হচ্ছিল কেউ ডাকছে আমাকে। আমার বুকের কবচটা তখনও গরম, যেন বুকে আগুন জ্বলছে। ফিরে এসে দেখলাম ব্রজবাবু পাথরের ওপর বসে আছেন, চোখ বন্ধ, ঠোঁটে তার মন্ত্রোচ্চারণ। ওম কালে কালে মহাকালে সংহরায় স্বাহা। আমি তখনও বুঝিনি সেই মন্ত্রের প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে মৃত্যু আর মুক্তির সীমানা। ভোর হলো। পাহাড়ে আলো উঠতেই ব্রজবাবু বললেন, তুই প্রস্তুত হ ইন্দ্র, আজ রাতে যজ্ঞ হবে, তখনই সব শেষ, অথবা আবার সবকিছু শুরু। আমি তার চোখের দিকে তাকালাম। সেই চোখে অদ্ভুত এক শূন্যতা, যেন বহু শতাব্দীর জ্ঞান সেখানে ঘুমিয়ে আছে। তিনি ধীরে বললেন, যখন সময় থেমে যায়, তখন মহাকাল আসেন, মহাকাল জাগেন। আর তুই সেই সময়ের সন্তান ইন্দ্র। তোর হাতে লেখা আছে এক শেষ আহুতি। আমি কিছু বললাম না, শুধু দূরে পাহাড়ের দিকে তাকালাম, যেখানে সূর্যের আলো পড়ছে আর ছায়ার ভেতর ঘুমিয়ে আছে সেই পরিত্যক্ত মন্দির। মনে হচ্ছিল সেই মন্দিরও হয়তো অপেক্ষা করছে আমার জন্য, আমার সময়ের জন্য। সকালের আলো পাহাড়ের কুয়াশায় মিশে গেছে।
দেউরাঙের আকাশে আজ কোনো পাখির ডাক নেই। হঠাৎ যেন গোটা উপত্যকায় নিঃশব্দ হয়ে গেছে। ব্রজবাবু বললেন, আজ অমাবস্যা, আজ রাতেই হবে সিদ্ধান্ত। আমি তার পিছু পিছু গুহা থেকে বেরিয়ে এলাম। নদীর জল তখন ধূসর, আর তাতে ছায়া পড়েছে অদ্ভুত লালচে রঙের। মনে হচ্ছিল এই নদীর স্রোত যেন রক্তের। আমরা দুজন পাথুরে পথে এগোতে লাগলাম। ব্রজবাবুর হাতে একটা তামার পাত্র, তাতে নানান উপকরণ, ধান, কুশ, কুমকুম আর কিছু কালো বীজ। আমি ব্যাগে কবচটা রেখেছি, কিন্তু ওটা যেন নিজে থেকেই কাঁপছে এখন। আমি জিজ্ঞেস করলাম, ব্রজবাবু, এত বিপদ, এগুলো কি সত্যিই থামানো যাবে? থামানো যাবে যদি তুই নিজের ভয়কে হত্যা করতে পারিস। মহাকাল কাউকে ভয় পান না ইন্দ্র, কিন্তু তিনি কারোর মিথ্যে সহ্য করতে পারেন না। মিথ্যেকে ত্যাগ কর, নিজেকে আহুতি দে ইন্দ্র। পাহাড়ি পথের নীরবতা কেমন যেন ভারী। দুপুর নাগাদ আমরা পৌঁছলাম সেই জঙ্গলের ধারে, যেখানে আমি প্রথম হারিয়ে গিয়েছিলাম। সব কিছু যেন চেনা, অথচ কেমন যেন সব বদলে গেছে। গাছের পাতা শুকনো, বাতাসে ধোঁয়ার গন্ধ, আর পাখিরা উড়ে গেছে সব। দূরে দেখা গেল সেই মন্দিরের চূড়া, কালো, ফাটল ধরা, আর চূড়ায় কাক বসে আছে সারি সারি। ব্রজবাবু থেমে গেলেন। দেখছিস, ওরা অপেক্ষা করছে। কারা? যারা মুক্তি পায়নি, যজ্ঞ ব্যর্থ হওয়ার পর যারা ছায়া হয়ে রয়ে গেছে এই মাটির নিচে। আমরা মন্দিরের দিকে এগোলাম। দরজাটা আধ খোলা। ভেতরে ঢুকতেই হঠাৎ ঠান্ডা এক হাওয়া এসে লাগলো মুখে। দেওয়ালের আগের শ্যাওলা আরও কালো হয়ে গেছে, আর মন্দিরের মাঝখানে খালি পাথরের পিঁড়ি, যেখান থেকে আমি কবচটা তুলে নিয়েছিলাম। ব্রজবাবু ধীরে ধীরে পিঁড়ির চারপাশে বৃত্ত এঁকে মন্ত্র পড়তে শুরু করলেন। আমি শুধু দাঁড়িয়ে শুনছিলাম। ওম কালে কালে মহাকালে শশমস্থানে বিভূষিতায় স্বাহা। মন্ত্রের প্রতিটি শব্দ যেন মন্দিরের দেওয়াল কাঁপিয়ে তুলছে। বাতাস ঘন হচ্ছে, আমার বুকের কবচটা গরম হয়ে উঠছে। হঠাৎ দেখি মন্দিরের কোণে একটা ছায়া নড়ছে, একটা অবয়ব, অস্পষ্ট অবয়ব, কিন্তু লম্বা আর বিকৃত। চোখ নেই, আমি বুঝতে পারছি সে তাকিয়ে আছে আমারই দিকে। তার গলা থেকে ফিস ফিস শব্দ। ফেরত দে, ফেরত দে। আমি হঠাৎ পিছিয়ে গেলাম। ব্রজবাবু গর্জে উঠলেন, পিছু হট অশুভ শক্তি, এই দেহ তোর নয়। তিনি আগুনে কিছু একটা ছুঁড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ছায়াটি মিলিয়ে গেল ধোঁয়ার মধ্যে। ওরা এখন রুষ্ট। রাত না নামলে আমরা কিছুই করতে পারবো না ইন্দ্র। মহাকাল কেবল অন্ধকারে শোনে। আমরা মন্দিরের বাইরে বসে রইলাম। সূর্য নামছে ধীরে ধীরে। আকাশ রক্তাভ, বাতাস ভারী হয়ে উঠছে, আর দূরে কোনো মন্ত্রের মতন গুঞ্জন ভেসে আসছে। কে যেন গান গাইছে, কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, ওটা কি? ওরা নিজেদের ফিরে পেতে চাইছে। ওদের আকুলতা শুনতে পাচ্ছিস? যে শক্তিকে নিয়ন্ত্রণে রাখা হয় সে কখনো খুশি থাকে না, থাকতে পারে না। আমার গলা শুকিয়ে এলো। সেই মুহূর্তে বুঝলাম, আমি যত দূরেই পালাই না কেন, ওরা আমার ভেতরেই আছে। রাত নামলো পাহাড়ে। অমাবস্যার অন্ধকার এমন যে নিজের হাতও দেখা যায় না। ব্রজবাবু আগুন জ্বালালেন। আগুনের আলোয় মন্দিরের ছায়া কেমন নাচছে। বাতাসে গন্ধ, ধূপ, চন্দন আর কিছু জ্বলা চুলের মতো। যজ্ঞ শুরু হলো। ব্রজবাবু বললেন, এই মন্ত্র চলবে শেষ অবধি। যখন আগুন নিভে যাবে তখন তুই কবচটাকে তার নিজের জায়গায় রাখবি। আমি হাঁটু গেড়ে বসলাম। মন্ত্র গর্জন উঠছে।
ওম মহাকাল মহাশূন্য, রক্ষা করো মহাকাল, রক্ষা করো, সব কিছু রক্ষা করো তুমি। হঠাৎ বাতাস বেড়ে গেল। মন্দিরের ভেতর কালো ধোঁয়া ঘুরে উঠল আগুনের চারপাশে। মনে হচ্ছিল শত শত গলা একসঙ্গে হাসছে, একটা বিকৃত ঠান্ডা হাসি। আমি ভয় পেয়ে ব্রজবাবুর হাত ধরলাম। তিনি বললেন, স্থির থাক ইন্দ্র, ভয় পেলেই ওরা ঢুকে পড়বে, তারপরে হবে সর্বনাশ। স্থির থাক, তুই স্থির থাক। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু হঠাৎ মনে হলো আমার কানের পাশেই কেউ ফিস ফিস করছে। তুই তো নিজেকেই সবচেয়ে ভালোবাসিস, তাই না? আমি কাঁপতে কাঁপতে বললাম, হ্যাঁ 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 ভালোবাসি। তাহলে সেই ভালোবাসাই দে আহুতি হিসাবে। আমি চোখ খুলে দেখি আগুনের ভেতর আমার মুখ, একটা ছায়া, কিন্তু মুখটা একদম আমার মতো। চোখ দুটো লাল জ্বলছে। আমি চিৎকার করে উঠলাম, ব্রজবাবু, আমার মুখটা আগুনে কেন? ব্রজবাবু, আমার মুখটা আগুনে কেন? ব্রজবাবু থেমে গেলেন না। তিনি বললেন, ওটাই তোর ভয়, ওটাই তোর প্রতিরূপ। যতক্ষণ না তুই নিজেকে ছাড়তে পারছিস, ততক্ষণ মহাকাল তোকে চাইবে না। বাতাস ঘূর্ণি হয়ে উঠছে। মন্দিরের ভেতর কুয়াশা জমে মেঝে ভিজে গেছে। আকাশে বাজ পড়ছে অবিরাম। আমি অনুভব করলাম বুকের কবচটা নিজের থেকে খুলে গেল। ওটা মাটিতে পড়ে গরম আগুনের মতন জ্বলছে। ব্রজবাবু চিৎকার করে বললেন, তুই এটাকে ধরিস না, এটা এখন মহাকালের হাতে। কিন্তু আমার ভেতরের কোন শক্তি আমাকে ঠেলে দিল জানি না। তবে আমি হাত বাড়িয়ে কবচটা তুলে নিলাম, আর সঙ্গে সঙ্গে শরীরে বিদ্যুৎ খেলে গেল একটা। চোখের সামনে ভেসে উঠল অগণিত দৃশ্য। রক্তমাখা যজ্ঞ, মৃত মানুষের দেহ, আর একটা বিশাল ছায়া, যার মাথায় খুলির মালা। সে গর্জন করল, আমি মহাকাল, সময়ের সন্তান। তুই কি আমায় চিনিস? আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম। ব্রজবাবু গভীর স্বরে বললেন, মহাকাল, এই প্রাণ এখন তোমার মহাকাল। এই ছেলেটা ভুল করেছে, কিন্তু বড় শুদ্ধ আত্মা মহাকাল। তুমি ক্ষমা করো মহাকাল, ক্ষমা করো। তুমি ঠিক করে দাও সবকিছু। আকাশে বজ্রপাত হলো। বাতাসের গতি এখন এমন যে আগুন প্রায় নিভে যেতে বসেছে। ব্রজবাবু বললেন, ইন্দ্র, তো সময় এসেছে, তো সবচেয়ে প্রিয় জিনিস আহুতি দে। আমি তখন বুঝলাম আমার সবচেয়ে প্রিয় জিনিস আমি নিজেই। আমার জীবন, আমার অস্তিত্বই তো আমার ভালোবাসা। যদি এই গ্রাম, এই মানুষগুলো বাঁচে আমার বিনিময়ে, তাহলেই হয়তো এটাই আমার মুক্তি। আমি বললাম, আমি প্রস্তুত। ব্রজবাবু আমার হাতে একটা ছুরি দিলেন, বললেন, রক্ত দে মহাকালকে, কিন্তু ভয় পাবি না ইন্দ্র, ভয় পাবি না। আমি নিজের হাত কেটে রক্ত ঢাললাম পাত্রে। রক্তের গন্ধ ছড়িয়ে পড়তে আগুন রক্তাভ হয়ে উঠল, আর গর্জন উঠল গোটা আকাশ জুড়ে। পুরো পাহাড় এখন কাঁপছে। ব্রজবাবু চিৎকার করে মন্ত্র পড়তে লাগলেন, ও কালে কালে রক্ষ রক্ষ তত্র ভাব। আমার মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে এলো। শেষবার দেখলাম আগুনের ভেতর সেই মহাকালের ছায়া এগিয়ে আসছে। তার হাতে কবচটা, আর চোখে যেন শান্তি। তারপর সব অন্ধকার, সব অন্ধকার। জ্ঞান যখন ফিরল তখন সকাল। সূর্যের আলো মন্দিরের ভাঙা চূড়ায় পড়েছে। আমি শুয়ে আছি মন্দিরের পাথরের মেঝেতে। বুকের দিকে তাকিয়ে দেখি কবচটা আর নেই। দূরে সেই পিঁড়ির ওপর কবচটা আবার আগের জায়গায় রাখা। কিন্তু ব্রজবাবু, আমি চারিদিকে তাকালাম,
তিনি নেই, শুধু মাটির ওপর একটা চিঠি পড়ে আছে, রক্তে লেখা অক্ষরে, সময়ের চক্র সম্পূর্ণ, কিন্তু সব চক্র শেষ হয় না। কিছু চক্র পুনর্জন্ম নেয়। আমার বুক কেঁপে উঠল। বাতাসে আবার সেই গন্ধ, চন্দন, ধোঁয়া আর মিশ্রিত রক্তের। আমি জানতাম এই গল্প এখনো শেষ হয়নি। চোখ খুলে দেখি সূর্যের আলো একদম চোখের ওপর পড়ছে। আমার চারপাশে নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতর একটা অনবরত শব্দ বাজছে, ওম শব্দ। প্রথমে মনে হলো হয়তো ব্রজবাবু মন্ত্র পড়ছেন, কিন্তু না, শুধু আমি, মন্দির আর সেই পিঁড়ির ওপর জলজলে কবচ। আমি উঠে বসলাম। হাতের ক্ষত শুকিয়ে গেছে, অথচ কোনো ব্যথা নেই। মনে হলো শরীরটা বড্ড হালকা, যেন ঘুম ভাঙার পরের কোনো বিভ্রান্তি। চারপাশে তাকিয়ে দেখি মন্দিরের দেওয়াল ভেঙে পড়েছে কিছুটা, আর তার ভেতর দিয়ে ঢুকছে আলো। ব্রজবাবু, আমি ডাক দিলাম, কোনো সাড়া নেই। শুধু দূরে কোথাও পাথর গড়িয়ে পড়ার শব্দ পেলাম। আমি মন্দিরের বাইরে বেরোলাম। সূর্য অনেক ওপরে, অথচ পুরো উপত্যকাটা ঢেকে আছে ধোঁয়ায়। গাছের ছায়া নেই, নদীর জল শুকিয়ে গেছে প্রায়, পাহাড়গুলো কেমন ছাইয়ের মতন ধূসর। আমি বুঝতে পারলাম কিছু একটা বদলে গেছে, কিন্তু সেটা সময় না বাস্তব না আমি নিজেই, তা বুঝতে পারছিলাম না। আমি নিচে গ্রামের দিকে নামতে শুরু করলাম। পথে কোনো পাখির শব্দ নেই, এমনকি নিজের পায়ের আওয়াজও শুনতে পাচ্ছিলাম না। সব কিছু নিস্তব্ধ, অথচ মনে হচ্ছিল কেউ হাঁটছে আমার পাশে, আমার মতোই ধীর, আমার মতোই, আমার ছায়ার মতোই। একবার থেমে পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট শুনলাম নিজের কণ্ঠের মতন একটা ফিসফিস শব্দ। তুই কি সত্যিই বেঁচে আছিস ইন্দ্র? আমার বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আমি কিছু না বলেই হাঁটতে থাকলাম। দেওরাং গ্রামে পৌঁছে দেখি বিকেল গড়িয়ে গেছে। গ্রামের চেনা বাড়িগুলো যেন সব ছায়ায় ঢেকে গেছে। ধোঁয়ার গন্ধ এখনো ভাসছে বাতাসে। আমি দৌড়ে নিজের ঘরের দিকে গেলাম। দরজা খোলা, ভেতরে সব আগের মতোই, কিন্তু কোথাও কেউ নেই। আমি হঠাৎ চিৎকার করে উঠলাম, বাবা, মা, তোমরা কেউ আছো? কেউ আছো? শুধু প্রতিধ্বনি ফিরে পেলাম। আমি থেমে গেলাম। তারপর হঠাৎ রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি মাটির হাঁড়ির পাশে কেউ বসে আছে। আমি চুপচাপ এগোলাম। ওর পিঠের দিকটা দেখা যাচ্ছে, চুলগুলো এলোমেলো, ধূসর পোশাক। মনে হলো মা, মা বসে। আমি ফিস করে বললাম, মা। ছায়ামূর্তিটা ধীরে ধীরে ঘুরল, কিন্তু মুখটা বড্ড অচেনা। চোখ দুটো কোটরে ঢুকে গেছে, ঠোঁট কালো আর ত্বক ছাইয়ের মতন ধূসর। ওর গলা থেকে শুধু একটাই শব্দ এলো, কে? বাবা ইন্দ্র? ইন্দ্র এলি বাবা? এবার আমাকে ফেরত দে বাবা, ওই কবচটা ফেরত দে। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। দরজা বন্ধ করতে গিয়েও হাত কাঁপলো আমার। দরজাটা বন্ধ হলো না। ওই ছায়ামূর্তি শুধু হাসতে লাগলো। একটা শুকনো কাঁপা হাসি।
তারপর অদৃশ্য হয়ে গেল। আমি বাইরে ছুটে বেরোলাম। পুরো গ্রামটাই যেন মৃত্যু, কোথাও কেউ নেই, অথচ যেন প্রতিটি বাড়ির দরজা খোলা। বাতাসে একটাই শব্দ, মৃদু গুঞ্জন, যেন হাজারো মানুষ একসাথে প্রার্থনা করছে। আমি নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। সেখানে দেখলাম নদীর জল শুকিয়ে গেছে, কিন্তু তলদেশে পড়ে আছে অসংখ্য খুলির মতন পাথর। আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম, আর তখনই শুনতে পেলাম এক পরিচিত কণ্ঠস্বর। ইন্দ্র। আমি ঘুরে দেখি ব্রজবাবু দাঁড়িয়ে আছেন। তার গায়ে ধূসর পোশাক, মুখে গভীর শান্তি, কিন্তু তার ছায়া পড়ছে না মাটিতে। ব্রজবাবু, আপনি কোথায় ছিলেন? তিনি ধীরে বললেন, আমি তো আছি ইন্দ্র, সব সময়ই ছিলাম, যেমন তুই এখন আছিস। আমি হতবাক। মানে? তিনি এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখলেন। হাত ঠান্ডা, একটা শবের মতন ঠান্ডা। তুই ভাবছিস তুই হয়তো ফিরেছিস, তাই না? আমি কাঁপতে কাঁপতে বললাম, তাহলে? অমাবস্যার যজ্ঞে তুই নিজের রক্ত দিয়েছিলি, মহাকাল তা গ্রহণ করেছেন। এখন তুই তার সময়ের মধ্যে আছিস ইন্দ্র, জীবনের নয়, মৃত্যুরও নয়। মানে আমি মৃত? তিনি হেসে বললেন, না, তুই সময়ের ফাঁকে আটকে আছিস। যা বেঁচে নেই, আবার যা মরে গিয়েও শেষ হয়নি ইন্দ্র, ঠিক সেই অবস্থায়। আমি বুঝতে পারছিলাম না কি বিশ্বাস করব। আমার শরীর আছে, নিঃশ্বাস চলছে, কিন্তু ছায়া নেই মাটিতে। বুকের ভেতর কবচটা নেই, অথচ মনে হচ্ছিল ওটা যেন বুকের ভেতরেই পুড়ছে। আমি ব্রজবাবুর দিকে তাকালাম। তিনি তখন বললেন, মহাকাল এখন তোর ভেতর। তুই যা গেচ্ছিস, যা শুনছিস, সবই তোর নিজের প্রতিফলন। তোর মুক্তি তোর ভয় জয় করার মধ্যেই আছে। কিন্তু কিভাবে? আবার ফিরতে হবে সেখানে, যেখান থেকে সময় থেমে গিয়েছিল। আমি জানতাম সেটা মানে আবার মন্দিরে ফেরা, কিন্তু এবার মনে হচ্ছিল ওটা আমার নয়, কোনো অজানা সত্তার ডাকে আমি যাচ্ছি। রাত নামছে। চাঁদহীন অন্ধকারে আমি আবার উঠতে লাগলাম পাহাড়ে। প্রতিটি পদক্ষেপে মাটি যেন নরম, যেন কারোর বুকের ওপর হাঁটছি। মন্দিরের কাছে পৌঁছতেই দেখলাম পিঁড়ির ওপর কবচটা নেই। ওটা ভাসছে মাঝ আকাশে, ঘুরছে ধীরে ধীরে, আর মন্দিরের দেওয়ালে আগুনের মতন কিছু নড়ছে। অগণিত ছায়া, যারা একসাথে গাইছে, মনে হচ্ছে যেন সময়ের চক্র, যেন তারা আবার পুনর্জন্ম নেবে। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। চোখের সামনে ভেসে উঠল আমারই এক প্রতিচ্ছবি, কিন্তু এবার সে হাসছে না, তার চোখে ভয়। সে বলল, তুই আমাকে বাঁচাতে চাস না আমার জায়গা নিতে চাস? আমি কিছুই বলতে পারলাম না। তখনই ব্রজবাবুর কণ্ঠস্বর আবার শুনতে পেলাম, পছন্দ কর ইন্দ্র, একটা আত্মা, একটাই সময়। যদি বাঁচতে চাস তবে অন্যটাকে মুছে ফেলতে হবে। আমি বুঝতে পারলাম আমারই আরেক সত্তা দাঁড়িয়ে আছে সামনে, যে মহাকালের দুনিয়ায় আটকে আছে আর আমাকে বলছে তার জায়গা বদলাতে। আমি ধীরে ধীরে হাত বাড়ালাম। দুজনের আঙুল ছোঁয়া মাত্রই আগুনের ঝলকানি। মন্দির কেঁপে উঠল, পাহাড় কাঁপল। আমার চেতনা বিভক্ত হয়ে গেল দুই ভাগে, এক ভাগ আলোয় আর এক ভাগ অন্ধকারে। শেষবার শুনলাম মহাকালের গর্জন। সময়ের ঋণ কেউ মেটাতে পারে না, শুধু তার পরিশোধের সময় বদলায়। তারপর নিস্তব্ধতা। শুধু একটা শরীর পড়ে আছে মন্দিরের সামনে, চোখ খোলা, কিন্তু কোনো নিঃশ্বাস নেই। আর দূরে পাহাড়ের ছায়ায় কেউ হেঁটে যাচ্ছে ধীরে ধীরে, তার গলায় সেই রক্ষা কবচ।
আমি জানি না এখন কোন সময় চলছে, দিন রাত ঋতু সবই যেন একটানা এক আলো ছায়ার ঘূর্ণি আমার কাছে। আমি সেই ঘূর্ণির ভেতরে আছি, তবু লিখছি আমার গল্প। যেন লিখে ফেললেই বুঝি আমি আবার মানুষ হব। আমি ইন্দ্র, একজন যে এক পাহাড়ি গ্রামে বেড়াতে এসে নিজেকেই হারিয়ে ফেলেছে, যে এক রক্ষা কবচকে নিজের বলে ভেবেছিল, অথচ সেই ছিল মহাকালের। যেদিন পাহাড়ের মন্দিরে শেষ যজ্ঞ হয়েছিল, সেদিন থেকে আমি আর আগের মতন নেই। আমার দেহটা পড়েছিল মাটিতে, চোখ খোলা, প্রাণহীন, কিন্তু আমি অনুভব করেছিলাম হাওয়া, দেখেছিলাম আলো, শুনেছিলাম সমস্ত শব্দ। মৃত হয়েও যেন জীবনের পাশে দাঁড়িয়ে থাকা এক দর্শক আমি। সেদিন রাতের পর থেকেই দেওরাং বদলে গেছে। গ্রামটা শান্ত, নদীতে আবার জল ফিরেছে, মানুষ হাসছে, বাচ্চারা খেলছে, কিন্তু কেউ জানে না এই শান্তির দাম দিচ্ছে কে। আমি মাঝে মাঝে ওদের দেখি দূর থেকে। ব্রজবাবুর গুহা এখন বন্ধ, শুধু ভেতরে এক চিঠি পড়ে আছে, যেটা তিনি লিখেছিলেন আমার নামে। ওটা এখন আমার একমাত্র স্মৃতি। চিঠিতে তিনি লিখেছিলেন, মহাকাল তোর আত্মাহুতিতে সন্তুষ্ট রে, কিন্তু প্রতিটি ত্যাগেরই একটা প্রতিধ্বনি থাকে। তুই হয়তো মরে যাসনি, তুই শুধু সময়ের মধ্যে ছড়িয়ে গেছিস। হয়তো তাই আমি এখন সময়ের অংশ, জীবনের নয়। তখন বুঝি আমি আবার ফিরে এসেছি কারোর কণ্ঠের ভেতর, কারোর স্বপ্নে। আজ এই কথাগুলো লিখে রাখছি পুরনো এক ডায়েরির পাতায়। হয়তো কেউ একদিন এই ডায়েরি খুঁজে পাবে, তখন জানবে রক্ষা কবচ মানে শুধু সুরক্ষা নয়, ওটা সময়ের শপথ, যা ভাঙলে সময় নিজেই ফিরে আসে দাবি নিতে। আমি এখন সেই দাবির মধ্যে বেঁচে আছি, মৃত নয়, জীবিতও নয়, মহাকালের সময়ের মাঝে এক নীরব ছায়া। যদি কখনো দেওরাং যাও আর মন্দিরের ধারে কোনো ছায়া দেখো, ভয় পেও না, সেটা আমি ইন্দ্র। আমি এখনো পাহারা দিচ্ছি এই গ্রামের সময়কে, এই মহাকালের রক্ষা কবচ হয়ে। আপনারা এতক্ষণ শুনছিলেন মহাকালের রক্ষা কবচ। গল্প পাঠে আমি অনিব্রত, শামীম, সুদীপ্ত ও দীপান্বিতা। তো আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী গল্পে। ধন্যবাদ।